কম্পিউটার প্রোগ্রামিংয়ের দুনিয়ায় ঢুকলে প্রথমে যে নামটা প্রায়ই শুনি সেটা হলো সি, তাই না? হ্যাঁ, একদম। অনেকে তো বলেন এটা নাকি সব আধুনিক ভাষার ভিতের মতো, বিল্ডিংয়ের ফাউন্ডেশন আর কি। ঠিক বলেছেন। তো আজকের এই আলোচনায় আমরা সি প্রোগ্রামিংয়ের সেই ফাউন্ডেশনটা একটু খুঁড়ে দেখব, চেষ্টা করব সহজভাবে বুঝতে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাছে কিছু বেশ ভালো সি প্রোগ্রামিংয়ের বই আর টিউটোরিয়াল আছে, তো সেখান থেকেই আমরা এর মূল বিষয়গুলো, এর ইতিহাসটা কেমন, কিভাবে এটা সাজানো হয়, ডেটা টাইপ কি, অপারেটর কি জিনিস, আর ইউজার ইনপুট আউটপুট কথাবার্তা কিভাবে চলে, এই ব্যাপারগুলো পরিষ্কার করার চেষ্টা করব। দারুণ। তাহলে শুরু করি চলুনের ইতিহাস দিয়ে। এটা তো বেশ পুরনো, তাই না? এর আগে প্রোগ্রামিং কি খুব অন্যরকম ছিল? হ্যাঁ, 70 দশকে ডেনিস রিচি বেল ল্যাবসে যখন সি তৈরি করেন, তার আগেও তো ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু সি একটা খুব জরুরি জিনিস নিয়ে এলো, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং সেটা কি? কাজকে ছোট ছোট যুক্তিসঙ্গত অংশে ভাগ করে ফেলা। ভাবুন, লেগো ব্লক দিয়ে কিছু বানাচ্ছেন। এলোমেলো ইটের স্তূপ না বানিয়ে প্রত্যেকটা ব্লককে ঠিক জায়গায় লাগাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, কোডটা গোছানো থাকে। একদম। এর ফলে কোডটা বোঝা, তাতে ভুল থাকলে সেটা খুঁজে বের করা, ডিবাগিং করা, বা পরে দরকার মতো বদলানো, এই সব অনেক সহজ হয়ে যায়। তার কোডটা অনেক বেশি অর্গানাইজড থাকে। এই যে ছোট অংশে ভাগ করা, এটাই কি তাহলে একটা প্রোগ্রামের মূল গঠনগত সুবিধা? একেবারে ঠিক। এবার ভাবুন, এই যে প্রোগ্রাম লিখি আমরা, তার জন্য তো কিছু জিনিস লাগে। যেমন আমরা বাংলা লিখি অক্ষর, সংখ্যা, চিহ্ন দিয়ে। হ্যাঁ। সি এরও তেমন নিজস্ব ক্যারেক্টার সেট আছে। ইংরেজি বর্ণমালা, বড় হাতের, ছোট হাতের অক্ষর, সংখ্যা 0 থেকে 9, কিছু বিশেষ চিহ্ন যেমন কমা, সেমিকোলন, স্টার, আর ফাঁকা জায়গা। এইগুলো মিলেই তো শব্দ বা কমান্ড তৈরি হয়। ঠিক তাই। এই ছোট ছোট অর্থপূর্ণ এককগুলোকে আমরা বলি টোকেন। টোকেন। হ্যাঁ, যেমন ধরুন কিওয়ার্ড, এগুলো সি ভাষার নিজের কিছু শব্দ, যেমন ইন্ট, ইফ, ওয়াইল, এগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি না। ও। তারপর আছে আইডেন্টিফায়ার, ভেরিয়েবল বা ফাংশনের নাম, যেগুলো আমরা নিজেরা দিই। আচ্ছা। কনস্ট্যান্ট হলো নির্দিষ্ট মান, যেমন ধরুন 10 বা 3.14 বা এ। স্ট্রিং আছে, যেমন ডাবল কোটসের মধ্যে হ্যালো। আর আছে অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্ন। এই যে আইডেন্টিফায়ার বা নাম দেওয়ার কথা বললেন, এর কি কোনো নিয়ম আছে? আমি একবার ফার্স্ট প্রাইজ লিখতে গিয়েছিলাম, হয়নি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। নিয়ম আছে তো। নাম শুরু করতে হবে সবসময় অক্ষর দিয়ে, এ থেকে জেড, বড় বা ছোট হাতের, অথবা আন্ডারস্কোর দিয়ে। শুধু অক্ষর বা আন্ডারস্কোর? হ্যাঁ, শুরুতে। তারপর অক্ষর, সংখ্যা বা আন্ডারস্কোর, যা খুশি থাকতে পারে। কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন ডট, অ্যাট, হ্যাশ বা স্পেস, এগুলো চলবে না। আচ্ছা। আর খুব জরুরি কথা, কোনো কিওয়ার্ডকে কিন্তু নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন ইন্ট তো একটা কিওয়ার্ড, তাই ইন্ট ইন্ট লেখা যাবে না। বুঝেছি। তাহলে একটা ভেরিয়েবলের নাম দেওয়ার প্রধান নিয়মগুলো কি কি? এই যে বললাম, অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু, মাঝে ওসব স্পেশাল চিহ্ন বা স্পেস না থাকা, আর কিওয়ার্ড ব্যবহার না করা। ঠিক। এবার আসি ডেটা রাখার কথায়। ভেরিয়েবল তো ডেটা রাখে, এর বিভিন্ন টাইপ আছে বললেন, ইন্ট, ফ্লোট, চার, এগুলো ঠিক কি বোঝায়? এগুলো হলো ডেটা টাইপ, একটা ভেরিয়েবল কি ধরনের মান রাখতে পারবে, আর তার জন্য মেমোরিতে কতটা জায়গা লাগবে, সেটাই টাইপগুলোই ঠিক করে দেয়। ও। যেমন ইন্ট ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ফ্লোট বা ডাবল হলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা রাখার জন্য, আর চার হলো একটা অক্ষর রাখার জন্য। অনেকটা বিভিন্ন মাপের বাক্সের মতো, কোনোটায় বই, কোনোটায় জামাকাপড়। একদম ঠিক উপমা। আর কোন টাইপের বাক্স কতটা জায়গা নেয়, কত বাইট মেমোরি নেয়, সেটা জানার জন্য সাইজ অফ নামে একটা অপারেটর আছে, খুব কাজের জিনিস। তাহলে ভেরিয়েবলের টাইপ জানাটা কেন জরুরি বলে? হ্যাঁ ঠিক, এগুলো অ্যারিথমেটিক। এছাড়াও আরও অনেক আছে, যেমন দুটো মানের তুলনা করার জন্য রিলেশনাল অপারেটর, সমান কিনা দেখতে ইকুয়ালস ইকুয়ালস, অসমান কিনা দেখতে এক্সক্লেমেশন ইকুয়ালস, ছোট কিনা বড় কিনা, এইসব। আচ্ছা। আবার যুক্তি মেলানোর জন্য আছে লজিক্যাল অপারেটর, যেমন দুটো শর্তই সত্যি হতে পাবে, তার জন্য ডাবল অ্যাম্পারস্যান্ড অ্যান্ড। যে কোনো একটা সত্যি হলেই চলবে, তার জন্য ও আর অর। আর উল্টো বোঝাতে এক্সক্লেমেশন বসে নট।
বাপরে, অনেক তো। আরও আছে, মান অ্যাসাইন করার জন্য আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। শুধু ইকুয়ালস নয়, প্লাস ইকুয়ালস, মাইনাস ইকুয়ালস এগুলো আছে। আরেকটা খুব মজার জিনিস হলো ইনক্রিমেন্ট প্লাস প্লাস আর ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এ নাকি আলাদা? ঠিক ধরেছেন। এ প্লাস প্লাস মানে হলো আগে এর এখনকার মানটা ব্যবহার করো, তারপর ওর মান 1 বাড়াও। এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। আর প্লাস প্লাস এ? তা প্লাস প্লাস এ হলো প্রি ইনক্রিমেন্ট, মানে আগে এর মান 1 বাড়িয়ে নাও, তারপর সেই নতুন মানটা ব্যবহার করো। ওহ, তার মানে যদি x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু x প্লাস প্লাস হয়, তাহলে y এর মান হবে 5, কিন্তু x হয়ে যাবে 6। একদম। আর যদি x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু প্লাস প্লাস x হয়, তাহলে x আর y দুটোই 6 হয়ে যাবে। ঠিক তাই। এটা কিন্তু প্রায় গুলিয়ে যায়। এখানেই মনে হয় ওই প্রেসিডেন্স নাকি একটা ব্যাপার আছে। হ্যাঁ, অপারেটর প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি। মানে একটা এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর থাকে, তাহলে কোনটা আগে কাজ করবে কোনটা পরে, সেটাই প্রেসিডেন্স ঠিক করে দেয়। যেমন অঙ্কের বডমাস নিয়ম। ঠিক ধরেছেন। যেমন 2 + 3 × 5 লিখলে আমরা জানি আগে গুণ হবে, তাই ফল 17 হবে, 25 নয়। সি এরও এরকম নিয়ম আছে। আর অ্যাসোসিয়েটিভিটি? যদি একই প্রেসিডেন্সের একাধিক অপারেটর থাকে, তখন কোন দিক থেকে কাজটা হবে, বাঁ দিক থেকে ডানে নাকি ডান দিক থেকে বাঁয়ে, সেটা অ্যাসোসিয়েটিভিটি ঠিক করে। বাপরে, এই নিয়ম না মানলে তো হিসাবে গন্ডগোল হয়ে যাবে। অপারেটর প্রেসিডেন্স জানা না থাকলে কোনো সহজ গাণিতিক এক্সপ্রেশনের ফল ভুল আসতে পারে। আসতেই পারে। যেমন ওই 2 + 3 5কেই যদি কেউ আগে যোগ করে ফেলে, তাহলে ভুল হবে। আচ্ছা, ডেটা টাইপ নিয়ে আরেকটা প্রশ্ন। ধরুন একটা ইন্ট মানে পূর্ণ সংখ্যাকে একটা ফ্লোট বা দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলাম, কি হবে? এটা একটা ভালো পয়েন্ট। এখানে টাইপ কনভার্সন হয়। সি অনেক সময় নিজে থেকেই প্রয়োজন অনুযায়ী ছোট টাইপকে বড় টাইপের বদলে নেয়। এটাকে বলে ইমপ্লিসিট কনভার্সন। মানে অটোম্যাটিক্যালি? হ্যাঁ, যেমন ইন্ট আর ফ্লোট নিয়ে কাজ করলে ইন্টটা ফ্লোট হয়ে যাবে, যাতে ডেটা লস না হয়। কিন্তু ধরুন আপনি যদি দুটো ইন্ট ভাগ করেন, যেমন 9 2, সি কিন্তু উত্তর দেবে 4। 4.5 না? না, কারণ দুটোই ইন্টিজার। যদি আপনার 4.5 চাই, তাহলে আপনাকে জোর করে অন্তত একটাকে ফ্লোট বানিয়ে নিতে হবে। যেমন লিখতে হবে ফ্লোট 9 2। ও, এটাকে কি টাইপ কাস্টিং বলে? একদম। এটাকে বলে এক্সপ্লিসিট কনভার্সন বা টাইপ কাস্টিং। অনেকটা কারেন্সি এক্সচেঞ্জের মতো। কিছু অটোমেটিভ হয়, কিছু কাউন্টারে গিয়ে করাতে হয়। দারুণ উদাহরণ। বেশ, এবার প্রোগ্রামের সাথে ইউজারের মানে আমাদের যোগাযোগের কথায় আসি। স্ক্রিনে কিছু দেখাতে বা ইউজারের থেকে কিছু নিতে গেলে কি ব্যবহার করি? সবচেয়ে কমন হলো দুটো ফাংশন, প্রিন্টএফ আর স্ক্যানএফ। প্রিন্টএফ? হ্যাঁ, প্রিন্টএফ। এটা আউটপুট দেখানোর জন্য। এর মধ্যে আমরা যা প্রিন্ট করতে চাই সেটা লিখি, আর যদি কোনো ভেরিয়েবলের মান দেখাতে চাই, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি। ফরম্যাট স্পেসিফায়ার মানে ওই %d, %f? ঠিক। %d ইন্টিজারের জন্য, %f ফ্লোটের জন্য, %c ক্যারেক্টারের জন্য, %s স্ট্রিংয়ের জন্য, এরকম। অনেকটা মাইকে ঘোষণা করার মতো। আপনি বলে দিচ্ছেন কি ধরনের ডেটা আসছে। আর স্ক্যানএফ? স্ক্যানএফ হলো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখানেও ফরম্যাট স্পেসিফায়ার লাগে, বলে দিতে হয় কি ধরনের ডেটা আমরা আশা করছি। আর তার সাথে ভেরিয়েবলের নামের আগে একটা অ্যাম্পারস্যান্ড মানে অ্যান্ড চিহ্ন দিতে হয়। অ্যান্ড চিহ্ন? ওটা কেন? কারণ স্ক্যানএফকে তো জানতে হবে যে ইউজার যে ডেটাটা দেবে সেটা মেমোরির ঠিক কোন জায়গায় গিয়ে রাখতে হবে। ওই অ্যান্ড চিহ্নটা দিয়ে আমরা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস বা ঠিকানাটা স্ক্যানএফকে দিই। ও আচ্ছা, এটা তো খুব জরুরি তাহলে। অনেকটা ফর্ম ফিল আপ করার মতো, ঠিক জায়গায় ঠিক জিনিসটা লেখা। একদম। তাহলে স্ক্যানএফ ব্যবহার করার সময় ভেরিয়েবলের নামের আগে অ্যান্ড চিহ্ন কেন জরুরি? কারণ ওটা না দিলে স্ক্যানএফ বুঝতেই পারবে না ইনপুটটা মেমোরির কোথায় স্টোর করতে হবে। ফলে প্রোগ্রামটা ঠিকমতো কাজ করবে না বা ক্র্যাশও করতে পারে। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় আমরা মোটামুটি সি এর শুরুর দিককার কথা, স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের আইডিয়াটা, এর বেসিক কিছু জিনিসপত্র যেমন টোকেন, ভেরিয়েবল, ডেটা টাইপ, হ্যাঁ। বিভিন্ন অপারেটর, তাদের কাজের প্রায়োরিটি মানে প্রেসিডেন্স, টাইপ বদলানো, আর শেষে এই প্রিন্টএফ, স্ক্যানএফ দিয়ে ইনপুট আউটপুট, এইসব নিয়ে কথা বললাম। একদম ঠিক। দেখুন, সি শেখাটা কিন্তু শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা নয়।
এটা আসলে কম্পিউটারের একেবারে ভেতরে কিভাবে কাজ হয় সেইটা বোঝার একটা দারুণ উপায়। হুম। আপনি সিস্টেম লেভেলে কাজ করতে চান, বা ধরুন গেমিং নিয়ে আগ্রহী, কিংবা এমবেডেড সিস্টেম, মানে আমাদের চারপাশের স্মার্ট ডিভাইসগুলো, যেমন ধরুন ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গাড়ির কন্ট্রোল সিস্টেম, এগুলোর গভীরে কিন্তু সি বসে আছে। সত্যি। হ্যাঁ, তাই এর এই বেসিক কনসেপ্টগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে ভবিষ্যতে টেকনোলজির অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করাটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা দারুণ ভিত তৈরি করে দেয়। বাহ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটুকু জানলাম সি নিয়ে, সেই জ্ঞানটা কাজে লাগিয়ে এমন কোনো ছোটখাটো কিন্তু মজার প্রজেক্ট কি হতে পারে, যেটা করলে এই শেখাটা আরও একটু পোক্ত হয়?